আমার সকল ক্লাস 9 এর স্নেহের ছাত্র ছাত্রীদেরকে টার্গেট পয়েন্ট আর স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত। তো আমরা ক্লাস 9 এর যে অধ্যায় ফিজিক্যাল জিওগ্রাফির আবহবিকার বা ওয়েদারিং অধ্যায় চলছে, সে অধ্যায়ের আমরা যান্ত্রিক আবহবিকার, জৈব আবহবিকার ইত্যাদি সম্পর্কে জেনে গেছি। এবার লাস্ট যেটা ভাগ রয়েছে সেটা হলো রাসায়নিক আবহবিকার। এই রাসায়নিক আবহবিকার সম্পর্কে আমরা আজকে জানব। তো রাসায়নিক আবহবিকার কাকে বলে বা রাসায়নিক আবহবিকার বলতে কি বোঝে? রাসায়নিক আবহবিকার বলতে কি বোঝায় বা রাসায়নিক আবহবিকার কি বলে? অম্ল, জল ইত্যাদি শিলাগুলিকে রাসায়নিকভাবে বিয়োজিত করে দেয়। অম্ল আর জল ইত্যাদি রাসায়নিকভাবে শিলাগুলিকে বিয়োজিত করে দেয়। এই শিলাগুলি বায়ুমণ্ডলের প্রধান উপাদান, বিশেষত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি শিলাগুলিকে শিলাগুলির যে মূল ধর্ম আছে বা কাঠিন্যতা আছে, ওই কাঠিন্যটাকে নষ্ট করে দেয়, অর্থাৎ দুর্বল করে দেয়, অর্থাৎ ভঙ্গ করে দেয়। ফলে ওই শিলাগুলি কি হয়? সহজেই বিয়োজিত হয়ে যায় রাসায়নিকভাবে। এই রাসায়নিকভাবে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদির ভাবে শিলাগুলি যখন রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যায়, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কোনো প্রকার শব্দ ছাড়াই, তখন এই ধরনের আবহবিকারকে বলা হয় রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং। তাহলে আমরা পেয়ে গেলাম যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলি, গ্যাসীয় উপাদানগুলি আর জৈব উপাদানগুলিও বিভিন্নভাবে শিলাগুলিকে রাসায়নিকভাবে বিয়োজিত আর চূর্ণ বিচূর্ণ আর ভঙ্গুর করে দেয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক আবহবিকার। ভূমিরূপবিদ আর্থার হোমস বলেছেন কি শিলার উপাদানগুলি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে গলন হওয়াকেই বা পরিবর্তিত হওয়াকেই বলা হয় রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং। এই কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে মনে রাখা দরকার, এখানে যে মূল খনিজগুলো থাকে, মানে ফেরাস অক্সাইড, এই মূল খনিজটা যে ধর্ম থাকে ওই ধর্মটা হারিয়ে ফেলে, অর্থাৎ ওই পদার্থগুলি বা মূল খনিজটা দ্রবীভূত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট খনিজ পদার্থে পরিণত হয়ে যায় বা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়ে যায়। এই রাসায়নিক আবহবিকার ঘটে বেশিরভাগ উষ্ণতা আর বৃষ্টিপাতের উপর নির্ভর করে। ইত্যাদি ক্ষেত্রে রাসায়নিক আবহবিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলগুলোতে, মৌসুমী জলবায়ু বা বৃষ্টি প্রবণ অঞ্চলগুলোতে রাসায়নিক আবহবিকার বেশি বা অধিক কার্যকারী হয়ে থাকে। এই যে রাসায়নিক আবহবিকার সংগঠিত হয়, এই রাসায়নিক আবহবিকার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হয়, সেটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব। এক নম্বর হচ্ছে জারণ বা অক্সিডেশন। 2 নম্বর পদ্ধতিতে রাসায়নিক আবহবিকার অঙ্গারযোজন বা কার্বনেশন। 3 জলযোজন বা হাইড্রেশন। 4 আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। আর একটা এছাড়া সলিউশন বা দ্রবণ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক আবহবিকারটা সংগঠিত হয়ে থাকে বা রাসায়নিক আবহবিকারটি সংগঠিত হয়ে থাকে। প্রথম যেটা আছে জারণ কাকে বলে? জারণ বা অক্সিডেশন কাকে বলে? জারণ বা অক্সিডেশন কাকে বলে? তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে শিলার মধ্যস্থিত খনিজের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, এটা হচ্ছে ফেরাস অক্সাইড, এটা হচ্ছে অক্সিজেন। অর্থাৎ যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, ওই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ বা অক্সিডেশন। জারণ বা অক্সিডেশন। সাধারণত যে সমস্ত জায়গাতে লোহার পরিমাণ বেশি আছে, ওই সমস্ত এলাকা বা ওই সমস্ত অঞ্চলে বা ওই যে সমস্ত খনিজের মধ্যে লোহার পরিমাণটা অধিক থাকে, ওখানেই
ওই শিলাতে জারণ প্রক্রিয়াটা অধিক কার্যকারী হয়ে থাকে। শুধু তাই নয়, অ্যাম্ফিবল, পাইরক্সিন, বায়োটাইট ইত্যাদি খনিজের উপরেও জারণ বা অক্সিডেশন প্রক্রিয়াটি বা বিক্রিয়াটি ঘটে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে, যখন খনিজগুলো মানে লোহা ফেরাস অক্সাইড থাকে তখন এটা অত্যন্ত কঠিন থাকে, কাঠিন্যটা বেশি থাকে, ভঙ্গুর নয়, এটা সহজে ভেঙে যায় না। কিন্তু এই ফেরাস অক্সাইডের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয়ে যায় তখন ওই ফেরাস অক্সাইডটা ফেরিক অক্সাইডে পরিণত হয়ে যায়। আর এই ফেরিক অক্সাইডটা তখন কি হয়ে যায়, দুর্বল, ভঙ্গুরতা, আলগা হয়ে যায়, ফলে সহজে বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ লিমোনাইটে পরিণত হয়ে যায়। তাহলে আমরা পেলাম কি, এখানে একটা ফেরাস অক্সাইড রয়েছে, ফেরাস অক্সাইডের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে ফেরিক অক্সাইড প্লাস জল, এটা একটা লিমোনাইটে পরিণত হয়ে গেছে। তাহলে এটা ফেরাস অক্সাইড, এটা হচ্ছে একদম নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ, মানে রাসায়নিক আবহবিকারটা হচ্ছে একমুখী ধর্ম বিশিষ্ট প্রক্রিয়া, অর্থাৎ এটা থেকে একটা ফেরাস অক্সাইড ফিরে আসে না। তাহলে আমরা পেলাম জারণ বা অক্সিডেশন কাকে বলে। আর এই জারণ প্রক্রিয়ার জন্যই, এই জারণ যে ঘটে এই জন্য লোহাগুলো তো মরচে পড়ে, ফলে ওই অঞ্চলে লোহাগুলো সহজে ক্ষয় হয়ে যায় বা ক্ষয়ীভূত হয়ে যায়, ক্ষয় পেয়ে যায়। তো যে সমস্ত জায়গাতে লোহার পরিমাণটা বেশি আছে, যেমন ল্যাটেরাইট মৃত্তিকা, বাদামি মৃত্তিকা ইত্যাদি ইত্যাদি, কি হয়, অঞ্চলগুলো জারণ প্রক্রিয়ার ফলে মৃত্তিকাগুলি গঠিত হয়ে থাকে। আর কি হয়, আবহবিকার ফলার ফলে যে অঞ্চলে সৃষ্টি হয়, অঞ্চলে মৃত্তিকাতে লাল, হলুদ অথবা বাদামি রঙের ছোপ বা আভা থেকে যায়। তাহলে আমরা জারণ প্রক্রিয়াটা জেনে গেছি। এক কথায় আবার বলছি, সাধারণ ভাষায় শিলামধ্যস্থিত খনিজের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় জারণ। দ্বিতীয় যেটা পার্ট আছে সেটা হচ্ছে অঙ্গার যোজন। রাসায়নিক আবহবিকারের আরেকটা প্রক্রিয়া বা পদ্ধতি হলো অঙ্গার যোজন। তো অঙ্গার যোজন বা কার্বনেশন কাকে বলে? অঙ্গার যোজন বা কার্বনেশন বলতে বোঝায় শিলার মধ্যস্থিত খনিজের সঙ্গে রাসায়নিকভাবে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় অঙ্গার যোজন বা কার্বনেশন। এই কার্বনেশন প্রক্রিয়াটা কিভাবে ঘটে? জল যেটা আছে, চুনাপাথর যে সমস্ত জায়গাতে চুনাপাথর গুলো রয়েছে ওই সমস্ত জায়গাতে কার্বনেশন প্রক্রিয়াটি অধিক কার্যকারী হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে মনে রাখা দরকার কি চুনাপাথরের সঙ্গে, এই যে চুনাপাথর আছে, এই চুনাপাথরের সঙ্গে জল সরাসরি বিক্রিয়া করতে পারে না। কিন্তু বায়ুমণ্ডল যখন বৃষ্টিপাত পড়ে তখন বায়ুমণ্ডল মধ্যস্থিত যে কার্বন ডাই অক্সাইড থাকে, ওই কার্বন ডাই অক্সাইডটা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে একটা হিউমিক অ্যাসিডে, কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। এই কার্বনিক অ্যাসিডটা এবার চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে বা চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করার ফলে কি হয়, ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়। যেমন চুনাপাথরের সঙ্গে H2CO3 সৃষ্টি হয়েছে, এটি ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়েছে। তাহলে অঙ্গার যোজন বা কার্বনেশন পেলাম কি, যে সমস্ত জায়গাতে বা যে সমস্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকার, রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, ওই প্রক্রিয়াটাকে বলা হয় কার্বনেশন বা অঙ্গার যোজন। এই কার্বনেশন বা অঙ্গার যোজন প্রক্রিয়াটি চুনাপাথর যুক্ত অঞ্চলে বিক্রিয়া করার ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয়। যেমন সঞ্চয়জাত ভূমিরূপ হচ্ছে স্টালাকটাইট, স্টালাগমাইট, স্তম্ভ বা পিলার ইত্যাদি। এই চুনাপাথরের যে গুহাগুলো রয়েছে, এই গুহাগুলো থেকে যখন চুনাপাথরগুলো পড়ে তখন জলগুলো বাষ্পীভূত হয়ে উড়ে যায়, তখন চুনের স্তরটা ঝুড়ির মতো উপর থেকে ঝুলতে থাকে, এটাকে বলা হয় স্টালাকটাইট। আবার এখান থেকে যখন ফোঁটা ফোঁটা গুলো পড়ে তখন নিচের দিকে আস্তে আস্তে জমা হয়ে বৃদ্ধি করে, এটাকে বলা হয় স্টালাগমাইট। এক সময় দেখা যায় স্টালাকটাইট আর স্টালাগমাইটের উচ্চতা বৃদ্ধি পেতে পেতে দুটো যুক্ত হয়ে যায়, তখন এটাকে বলা হয় স্তম্ভ। তাহলে চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয়। ক্ষয় কাজের ফলে ভূমিরূপ গঠিত হয়, সঞ্চয় কাজের ফলেও গঠিত ভূমিরূপ গঠিত হয়।
ক্ষয়কার্যের ফলে যেমন সিঙ্কহোল আছে, ডলাইন আছে, ইউভালা আছে, পলজি আছে ইত্যাদি দ্রবণ আর ক্ষয়কার্যের ফলে। আর সঞ্চয় কাজের ফলে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট আর স্তম্ভ বা পিলার ইত্যাদি ভূমিরূপ গঠিত হয়ে থাকে। আর এক ধরনের খনিজ আছে ফেলসপার, এর সঙ্গে অর্থোক্লেজ ফেলসপারের সঙ্গে অঙ্গার যোজন বা কার্বনেশন প্রক্রিয়াটি ঘটে থাকে। এবার 3 নম্বর আছে যেটা আছে জলযোজন বা হাইড্রেশন। কি জলযোজন বা হাইড্রেশন হচ্ছে শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে জল যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় জলযোজন বা হাইড্রেশন। এই জলযোজন বা হাইড্রেশন যখন শিলাগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায়, খনিজগুলোর সঙ্গে যখন যুক্ত হয়ে যায়, তখন খনিজগুলো জলযুক্ত হওয়ার ফলে এটাকে আলগা করে দেয়। আর এই খনিজগুলোর সঙ্গে যখন জল যুক্ত হয়ে যায়, যেমন অ্যানহাইড্রেট বা ক্যালসিয়াম সালফেট যেটা আছে, এর সঙ্গে যখন জল যুক্ত হয়ে যায়, তখন এর আয়তনটা 7% বৃদ্ধি পেয়ে যায়। 7% বৃদ্ধি পেয়ে যায়। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যায়? 7%। এর সঙ্গে যখন জল যুক্ত হয়ে যায়, তখন CaSO4 2H2 মানে জিপসাম গঠিত হয়। তাহলে ক্যালসিয়াম সালফেটের সঙ্গে যখন জল যুক্ত হয়ে যায়, তখন এর আয়তনটা 7% বৃদ্ধি পেয়ে যায়। 7% বৃদ্ধি পেয়ে যায়। ফলে যে শিলার খনিজগুলো যুক্ত সংঘবদ্ধ অবস্থায় ছিল ওগুলো আলগা হয়ে যায়। আলগা হয়ে যাওয়ার ফলে সহজেই রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জলযুক্ত হয়ে অ্যান্ড্রাহাইড্রেটের সঙ্গে জলযুক্ত হয়ে কি সৃষ্টি হয়েছে তোমার? জিপসাম। ক্যালসিয়াম সালফেট এর সঙ্গে জলযুক্ত হয়ে জিপসামের তৈরি হয়ে যায়। ইত্যাদি আমরা দেখতে পেলাম। তাহলে ক্যালসিয়াম সালফেটের ফলে জলযুক্ত হয়ে জিপসাম তৈরি হয়ে যায়। এছাড়া হেমাটাইট লিমোনাইটে, কি বললাম? হেমাটাইট লিমোনাইটে জলযোজনের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। হেমাটাইট লিমোনাইটে পরিণত হয় জলযোজনের মাধ্যমে। তাহলে জলযোজন কাকে বলে বা জলযোজন কি? জলযোজন বলতে বোঝায় শিলার খনিজের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জলযুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় জলযোজন। এই জলযোজন প্রক্রিয়াটি যখন ঘটে, তখন যে শিলাগুলো থাকে বা খনিজগুলো থাকে সেটা আলগা হয়ে যায়। আয়তনে জিপসামের সঙ্গে ক্যালসিয়ামের সালফেটের সঙ্গে যখন জল যুক্ত হয়ে যায়, তখন 7% আয়তনে বেড়ে যায়। এভাবে প্রক্রিয়াটি ঘটে থাকে। এবার যেটা আসছে 4 নম্বর আসছে আদ্র বিশ্লেষণ কাকে বলে বা হাইড্রোলিসিস কি? তাহলে আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস হচ্ছে জলের যে অণুগুলো আছে সেগুলো বিশ্লেষণের মাধ্যমে জলটা হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায়। তো জলের অণুগুলো যখন বিক্রিয়ার মাধ্যমে বিশিষ্ট হওয়ার মাধ্যমে যখন হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায়, এই ভেঙে যাওয়ার ফলে এই বিস্তারিত শিলার মধ্যে সঙ্গে খনিজের সঙ্গে যুক্ত হয়ে যায়। তখন বিশিষ্ট আয়ন শিলার খনিজের সঙ্গে যুক্ত হয়ে যায়। যুক্ত হওয়ার ফলে প্রক্রিয়াটাকে বলা হয় আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। তাহলে জলযোজনে কি বলছে? জলের যে খনিজগুলো আছে অণুগুলো বিশিষ্ট হওয়ার ফলে দুটো আয়ন ভেঙে যায়। একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল। H+OH- আয়নে ভেঙে যায় বিশিষ্ট হয়ে যাওয়ার ফলে। এরপরে যখন এটি বিভিন্ন আয়ন শিলার খনিজের সঙ্গে যুক্ত হয়, সেটাকে বলা হয় আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। এই আদ্র বিশ্লেষণ হাইড্রোলিসিসটা কি হচ্ছে তোমার? এতে আছে একটা নির্দিষ্ট পরিমাণে অনুপাতে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকা আর অক্সিজেনের সঙ্গে জল যুক্ত হয়ে যায়। জল যুক্ত মানে হাইড্রোজেনগুলো বিশিষ্ট হয়ে এই আদ্র বিশ্লেষণটা ঘটে থাকে। তো এটা আছে অর্থোক্লেজ। এটা যে অর্থোক্লেজ আছে, এই অর্থোক্লেজের সঙ্গে জল যুক্ত হয়ে অর্থোক্লেসাইট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এলে যখন থাকে তখন শক্ত অবস্থায় থাকে, সহজে বিক্রিয়া হয় না বা ভাঙে না, বিয়োজিত হয় না। কিন্তু যখন এর সঙ্গে জলের অণুগুলো বিয়োজিত হয়ে যায়, বিক্রিয়া করে যুক্ত হয়ে যায়, তখন সেটা নরম হয়ে আলগা হয়ে যায়। ফলে সহজে রাসায়নিক বিক্রিয়া করে একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ অর্থোক্লেসাইট বা পটাশিয়াম হাইড্রোক্সাইড গঠন করে।
তাহলে আমরা পেয়ে গেলাম আর্দ্র বিশ্লেষণ পেয়ে গেছি। আর্দ্র বিশ্লেষণটা ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টিতে সহযোগিতা করে থাকে আর নাতিশীতোষ্ণ মডেলে কর্দম খনিজের গঠন করে থাকে। তাহলে আর্দ্র বিশ্লেষণ কি পেলাম, ক্রান্তীয় অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয় আর নাতিশীতোষ্ণ মডেলে পদ্ধতিতে কর্দম খনিজের সৃষ্টি হয়। আর এক প্রকার যেটা আছে ওটা হচ্ছে দ্রবণ। বিশেষ কয়েকটি খনিজ ছাড়া সরাসরি দ্রবীভবনে অংশগ্রহণকারী খনিজের সঙ্গে খুবই কম হয়। সৈমবন্ধ, লবণ ইত্যাদির সঙ্গে যখন দ্রবণ প্রক্রিয়া মিশে যায় তখন ওটাকে বলা হয় দ্রবণ বা রাসায়নিক দ্রবণ বা সলিউশন, এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে। এবার প্রশ্ন হলো, আমরা যে রাসায়নিক আবহবিকারের যে প্রক্রিয়াগুলো জানলাম, জারণ, অক্সিডেশন, কার্বনেশন, তারপরে জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, দ্রবণ ইত্যাদি। এবার প্রশ্ন হলো, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে বা বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক পরিমাণে ঘটে থাকে কেন বা লক্ষ্য করা যায় কেন? এর লক্ষ্যগুলা কেন করা যায়, এখানে একটা কয়েকটা ভাগ আছে। এক নম্বর হচ্ছে অধিক উষ্ণতা আর বৃষ্টিপাত। অধিক উষ্ণতা আর বৃষ্টিপাত, যেহেতু নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে বা রাসায়নিক আবহবিকারের প্রধান শর্ত হলো উষ্ণতা আর বৃষ্টিপাত, অধিক উষ্ণতা আর বৃষ্টিপাত। তো নিরক্ষীয় অঞ্চলগুলোতে সারা বছর ধরে সূর্য যেহেতু লম্বভাবে কিরণ দেয়, ওই অঞ্চলে তাপমাত্রার পরিমাণটা বেশি, ফলে ওখানে গড় তাপমাত্রা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক গড় তাপমাত্রা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস। আর অঞ্চলে যেহেতু প্রতিদিনই বিকালে পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়, ফলে অঞ্চলে অধিক পরিমাণে বৃষ্টিপাতের পরিমাণগুলো প্রায় 300-350 বার্ষিক গড় অধিক। তো যেহেতু নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে অধিক উষ্ণতা থাকে আর অধিক বৃষ্টিপাত হয়, আর রাসায়নিক আবহবিকার ঘটার মূল দুটা প্রধান শর্ত হলো অধিক উষ্ণতা আর বৃষ্টিপাত। যেহেতু নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে অধিক উষ্ণতা আর বৃষ্টিপাত হয়, এই জন্য নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকারটা সর্বাধিক পরিমাণে বা সর্বাধিক সংগঠিত হয়ে থাকে বা অধিক লক্ষ্য করা যায়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ঘন চিরহরিত অরণ্য। যেহেতু নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে প্রচুর উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে ওই অঞ্চলগুলোতে ঘন অরণ্যের সৃষ্টি হয়। যেমন মেহগনি, আবলস, রোজউড, আয়রনউড ইত্যাদি বিভিন্ন ধরনের গাছগুলো সৃষ্টি হয় আর এদের পাতাগুলো খুব বড় বড় হয়, একটার সঙ্গে আরেকটা লেগে থাকে। যখন পাতাগুলো যখন মাটিতে পড়ে তখন ওই অঞ্চলে কি হয়, জৈব একটা হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়, অম্ল একটা হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়, C40H12 আর O2 একটা হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়ে যায়। এই হিউমিক অ্যাসিডটা বিভিন্ন ফুটার মাধ্যমে পচন করে বিয়োজন ঘটিয়ে দেয়। এজন্য এই অঞ্চলে কি হয়, ঘন চিরহরিত সৃষ্টি হওয়ার জন্য যে জৈব হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়, কতটা অ্যাসিড উৎপন্ন হয়। আর এই অ্যাসিডটা কি হয়, রাসায়নিক আবহবিকারে এই জৈব হিউমিক অ্যাসিডটাই রাসায়নিক আবহবিকারে ঘটাতে সহযোগিতা বা সাহায্য করে। এজন্য নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বা উষ্ণ আর্দ্র বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকারটা সংগঠিত হয়। আর একটা হচ্ছে কি শিলার মরিচা। তো বৃষ্টিবহুল অঞ্চলগুলোতে আর যে সমস্ত জায়গাগুলোতে লোহা থাকে, ওই অঞ্চলগুলোতে লোহাতে যেহেতু সহজে অক্সিজেনটা বিক্রিয়া করে নেয়, বিক্রিয়া করার ফলে সহজে অঞ্চলগুলোতে কি হয়, সে লোহায় মরিচা পড়ে যায়, ফলে ক্ষয় হয়ে যায়। তো অঞ্চলে কি হয়, যেহেতু শিলা মধ্যস্থিত খনিজগুলোর সঙ্গে অক্সিজেন সহজেই বিক্রিয়া হয়ে যায়, বিক্রিয়া হয়ে যাওয়ার জন্য কি হয়, অঞ্চলে মরিচা পড়ে যায় আর রাসায়নিক আবহবিকার ঘটে থাকে। 4 নম্বর হচ্ছে ধৌত প্রক্রিয়া। ধৌত প্রক্রিয়াটা কি, বা লিচিং। যেহেতু অঞ্চলে বৃষ্টিপাত হয় প্রচুর, ফলে খনিজ পদার্থগুলো বিভিন্নভাবে দ্রবীভূত হয়, ভাসমান অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় নিচের দিকে নেমে যায়, ফলে অঞ্চলে রাসায়নিক বিক্রিয়াটা অধিক ঘটে। এই জন্য ধৌত প্রক্রিয়া অধিক হওয়ার জন্য নিরক্ষীয় অঞ্চলে বা বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চলে কি হয়, রাসায়নিক আবহবিকার গুলো সর্বাধিক। এলুভিয়েশন ইত্যাদি প্রক্রিয়া, এলুভিয়েশন
ইলুমিনেশন প্রক্রিয়াটার যে দহন প্রক্রিয়াটা অধিক কার্যকারী হয়, এজন্য অঞ্চলগুলোতে কি হয়, উষ্ণ আর্দ্র অঞ্চলগুলোতে বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলগুলোতে রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায়। কারণ হচ্ছে অধিক উষ্ণতা আর বৃষ্টিপাত, ঘন চিরহরিত অরণ্য যেটা হিউমিক অ্যাসিড উৎপাদন করে, আর শিলার মরচে ধরা, আর একটা হচ্ছে ধৌত পরীক্ষা ইত্যাদি কারণগুলোর জন্যই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বা বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চলে জলবায়ু অঞ্চলে কি বলে তোমার রাসায়নিক আবহবিকারটা অধিক সংঘটিত হয়ে থাকে। এবার আমরা দুটোর পার্থক্য জানবো। যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য কি? যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য হলো তো সংজ্ঞা। তো যান্ত্রিক ভাবে আবহাওয়ার বিভিন্ন উপাদান বা বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাস উপাদানগুলো আছে এর ভাবে যখন আর জৈবিক ভাবে সেটা বিভিন্ন ভাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যান্ত্রিক ভাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় শব্দ করে, তখন সেই আবহবিকারটাকে বলা হয় যান্ত্রিক আবহবিকার। আর গ্যাসীয় উপাদান কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদির মাধ্যমে যখন রাসায়নিক ভাবে শিলাগুলো বিয়োজিত হয়ে যায় তখন তাকে বলা হয় রাসায়নিক আবহবিকার। 2 নম্বর যেটা আছে পরিবর্তনের ধরন। শিলাগুলিতে যান্ত্রিক আবহবিকারতে শিলাগুলির বা খনিজগুলির শিলাগুলির কি ধরনের পরিবর্তন ঘটে বা এখানে ভৌত পরিবর্তন ঘটে, এখানে খনিজ শিলাগুলির ভৌত পরিবর্তন ঘটে যান্ত্রিক আবহবিকারে, অর্থাৎ জল থেকে বরফ আর বরফ থেকে আবার জল, এটাতে কি হয় শুধু রূপের পরিবর্তন ঘটে, নতুন কোনো পদার্থ পরিবর্তন হয় না। আর এখানে কি হয় রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি হয়ে যায়, যেমন ক্যালসিয়াম সালফেট প্লাস জল, এটা কি হয় জিপসাম তৈরি হয়ে যায়, এটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ, এটা রাসায়নিক প্রক্রিয়া। শিলা ধর্ম, এক্ষেত্রে শিলার ধর্মটা অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ শিলার যে নিজস্ব ধর্ম আছে সেটা রূপের পরিবর্তন হয় কিন্তু নিজের ধর্মটাকে হারিয়ে ফেলে না। যেমন জল থেকে বরফ, আবার বরফ থেকে জল, এটা আবার কি হয়ে যায় শুধু রূপের পরিবর্তন ঘটে, তার ধর্মটা ঠিকই থাকে, কিন্তু শিলার এখানে ধর্মটা কি হয় ক্ষুণ্ণ হয়ে যায়, অর্থাৎ নিজের যে ধর্মটা আছে ওই ধর্মটা হারিয়ে যায়। যেমন আমরা উদাহরণ দেব ফেরাস অক্সাইড প্লাস অক্সিজেন যুক্ত হয়ে ফেরিক অক্সাইডে পরিণত হয়ে গেলে একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়ে যায়, ফলে এর ধর্মটা কি হয় অক্ষুণ্ণ থাকে না, ক্ষুণ্ণ থাকে না, রাসায়নিক আবহবিকার নিজস্ব ধর্মটা হারিয়ে যায়। উপাদান, যান্ত্রিক আবহবিকার মূলত উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এই উপাদানগুলির মাধ্যমে অধিক সংগঠিত হয়ে থাকে বা ভূমিকা গ্রহণ করে থাকে যান্ত্রিক আবহবিকার ঘটানোর ক্ষেত্রে। আর রাসায়নিক আবহবিকারে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড প্রধান ভূমিকা গ্রহণ করে। শনাক্তকরণ কিভাবে বোঝায়? শিলাগুলি যে চূর্ণ বিচ্ছিন্ন হয় সেটা দেখে মূল শিলাগুলিকে চেনা যায়, এটা যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে। আর রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে রাসায়নিক বিশ্লেষণ ছাড়া মূল শিলাকে চেনা যায় না বা চিনতে পারা যায় না বা শনাক্ত করা যায় না। শব্দ, বিষয় হচ্ছে শব্দ, আর একটা পয়েন্ট হলো বিষয় শব্দ। তাহলে যান্ত্রিক আবহবিকারের ফলে আওয়াজ হয়, শব্দ হয়, যেমন মরু অঞ্চলে যান্ত্রিক ক্ষুদ্রকণা বিস্ফোরণ যখন ঘটে তখন বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে একটা প্রচন্ড আওয়াজ করে পিস্তল থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ হয়। কিন্তু রাসায়নিক আবহবিকারে যেহেতু বীজ দ্রবীভূত হয় ফলে এখানে কোনো শব্দ সৃষ্টি হয় না, নিঃশব্দে রাসায়নিক আবহবিকারটা ঘটে থাকে। আর একটা পয়েন্ট কি আছে জলবায়ু অঞ্চল, কোন কোন অঞ্চলে যান্ত্রিক আবহবিকারটা হয়? মরু ও শীতল পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক লক্ষ্য করা যায়। আর রাসায়নিক আবহবিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, আর যে সমস্ত জায়গাগুলোতে চুনাপাথর রয়েছে বৃষ্টিপাত হয় ওই জায়গা বা ওই অঞ্চলগুলোতেই, জলবায়ু অঞ্চলগুলো চুনাপাথর অধ্যুষিত জলবায়ু অঞ্চলগুলোতেই, আর নিরক্ষীয় আর মৌসুমী জলবায়ুগুলোতে, ক্রান্তীয় অঞ্চলগুলোতে রাসায়নিক আবহবিকার ঘটে থাকে। আর একটা কি প্রক্রিয়া দেওয়া যায়, কি কি হয়? যান্ত্রিক আবহবিকার প্রস্তরছায়া খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিস্ফোরণ, তুষারে কেলাস গঠন ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয়ে থাকে। রাসায়নিক আবহবিকার আবার 5টা প্রক্রিয়ার মাধ্যমে জারণ বা অক্সিডেশন, অঙ্গারযোজন বা কার্বনেশন, জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, দ্রবণ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক আবহবিকার সংঘটিত হয়ে থাকে। তাহলে আমরা জেনে গেলাম রাসায়নিক আবহবিকার কাকে বলে, রাসায়নিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া, জারণ বা অক্সিডেশন। তাহলে জারণ কাকে বলা হয়?
এক কথায় শিলার খনিজের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ। এর আগে তোমরা সংকেতকে বিক্রিয়া দেখানো হয়েছে। তারপরে কার্বন ও অঙ্গারযোজন কাকে বলা হয়? শিলার মতো খনিজের সঙ্গে যে পরীক্ষা রাসায়নিক পদ্ধতির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কার্বনেশন। আর জলযোজন কাকে বলা হয়? শিলার সঙ্গে জল যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় জলযোজন। আদ্র বিশ্লেষণ কি বলা হয়? যখন শিলার মধ্যে খনিজগুলো বিভিন্ন ধরনের জলের বিশ্লেষণ অনুগুলো যখন হাইড্রোজেন প্লাস আর হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায় তখন শিলার সঙ্গে খনিজের সঙ্গে বিক্রিয়া করে যুক্ত হয় জলযুক্ত অপারেটর বলা হয় আদ্র বিশ্লেষণ। এবার তোমার হয়ে গেছে এগুলো চারটা, এটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা জেনে গেছি। এবার জানবো আমরা আবহবিকারের ফলাফল। তা আবহবিকার যে ঘটলো যান্ত্রিক রাসায়নিক যোগ, এর ফলে কি কি হয়? তো আবহবিকারের ফলাফল হচ্ছে একটা হচ্ছে ভূ আস্তরণ সৃষ্টি। ভূ আস্তরণটা কি? যখন যান্ত্রিক আর জৈবিক আবহবিকারের ফলে শিলাগুলি রাসায়নিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়, যান্ত্রিক আর জৈবিকভাবে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় আর রাসায়নিকভাবে যখন বিয়োজিত হয়ে যায় তখন একটা স্থিতির নরম আস্তরণের সৃষ্টি হয়। এটাকে বলা হয় ভূ আস্তরণ। এই ভূ আস্তরণটাকে রেগোলিথ বলা হয়, রেগোলিথ বলা হয়। আর মৃত্তিকা সৃষ্টির প্রথম ধাপই হচ্ছে রেগোলিথ। তো রেগোলিথ হলো এমন একটা অবস্থাটা মৃত্তিকা নয়, মৃত্তিকা আর শিলার মাঝামাঝি একটা অবস্থা হলো রেগোলিথ। তাহলে আবহবিকারের ফলে দেখতে পেলাম ভূ আস্তরণের সৃষ্টি হয়ে থাকে। দুই, ভূমিরূপের পরিবর্তন। আবহবিকারের ফলে ভূমিরূপের পরিবর্তন ঘটে থাকে। যে সমস্ত জায়গা বা শিলাগুলো গ্রানাইট জাতীয় শিলাগুলিতে যখন আবহবিকার ঘটে তখন অঞ্চলের ভূমিরূপ গোলাকৃতির হয়ে যায়। আবার ওই গ্রানাইট জাতীয় শিলায় গঠিত অনুচ্চ ওই ভূমিরূপ গুলাকে আবার বলা হয় টর্ক। তাহলে গ্রানাইট জাতীয় শিলাতে ভূমিরূপ গুলা গোলাকার হয় বা গোলাকার আবহবিকার ঘটে, আর গ্রানাইট জাতীয় শিলার জন্য আবহবিকার পর অনুচ্চ টিলার আকারে থেকে যায় তখন এটাকে বলা হয় টর্ক। আবার ব্যাসাল্ট শিলাতে যখন আবহবিকার ঘটে তখন ওই অঞ্চলের ভূমিরূপটা চাপটাকৃতির হয়ে থাকে। চাপটাকৃতির মাথাটা টেবিলের চাপটাকৃতির হয়ে থাকে। যেমন ভারতের দাক্ষিণাত্যের ডেকান ট্রাপ অঞ্চল ব্যাসাল্ট ওখানে কি হয়েছে তোমার সিঁড়ির মতো ধাপে ধাপে নেওয়া চাপটাকৃতির হয়েছে। তাহলে ভূমিরূপের পরিবর্তন। আবার যে সমস্ত জায়গাতে চুনাপাথর গঠিত অঞ্চল আছে ওই জায়গাতে বিভিন্ন ধরনের গর্ত আর সঞ্চয়জাত ভূমিরূপের নানা প্রকার ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। সিঙ্কহোল, তারপরে তোমার আছে ইউভালা, পোলজে, ডোলাইট ইত্যাদি ভূমিরূপ। আবার স্টালাকটাইট, স্টালাগমাইট, পিলার, হেলিকটাইট, গ্লোবালাইট ইত্যাদি ধরনের ভূমিরূপ চুনাপাথর যুক্ত অঞ্চলগুলোতে গঠিত হয়ে থাকে। খনিজের সৃষ্টি এই রাসায়নিক আবহবিকারের ফলে বিভিন্ন আবহবিকারের ফলে আকরিক লোহা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল ইত্যাদি খনিজ সম্বলিত বা খনিজ সমন্বিত ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। তাহলে খনিজে বা আকরিক লোহা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল সমন্বিত মানে যুক্ত অঞ্চলের খনিজের সৃষ্টি হয়ে থাকে। মৃত্তিকা সৃষ্টি আবহবিকারের ফলে এগুলো শিলাগুলো চূর্ণ বিচূর্ণরা বিয়োজিত হয়ে যায়, সেতে নরম আবরণ সৃষ্টি হয়। এর ফলে বিভিন্ন গাছপালা, লতা পাতা ইত্যাদি পড়ে গিয়ে ওখানে একটা হিউমাসের সৃষ্টি হয়। আর হিউমাসটা রেগোলিথের সঙ্গে মিশে গিয়ে কিসের সৃষ্টি করে? মৃত্তিকার সৃষ্টি করে। হিউমাসটা রেগোলিথের সঙ্গে যুক্ত। আর যেহেতু আবহবিকারের ফলে মৃত্তিকার সঙ্গে বিভিন্ন ধরনের খনিজ লোহা, অ্যালুমিনিয়াম এগুলো আছে, এগুলো যে যুক্ত হয়ে যায় ফলে ওই অঞ্চলের মৃত্তিকাগুলো কি হয়ে যায়? উর্বরতাটা বৃদ্ধি পেয়ে যায়। তাহলে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায় আবহবিকারের ফলে। আর একটা হচ্ছে স্ক্রি বা ট্যালাস। তুষারের কার্যের ফলে অর্থাৎ জল জমে যখন বরফের আয়তনে বেড়ে যায় তখন শিলাগুলোতে ফাটল পীড়ন ক্ষমতা নষ্ট হয়ে যায়। তখন শিলাগুলো বিভিন্ন টুকরো টুকরো খন্ডে খন্ডে ভাগ হয়ে যায়। তখন এদেরকে বলা হয় স্ক্রি বা ট্যালাস। অর্থাৎ তুষারের কার্যের ফলে আবহবিকারের ফলে আবার স্ক্রি বা ট্যালাস পর্বতের পাদদেশে যে টুকরো টুকরো পাথরের খন্ডগুলো জমা হয় ওগুলোকে বলা হয় স্ক্রি বা ট্যালাস। আজকে আমরা এ পর্যন্ত থাকলে পরবর্তী ক্লাসে পরে যে অংশ আছে সেটা সম্পর্কে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।